আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের হাত ধরে যেভাবে লুটপাট চালিয়েছিল হাসিনা, গোপন তথ্য ফাঁস। এরপর জানাবো, গণহত্যার অভিযোগে এবার ফেঁসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা। এর মধ্যে আছে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, এডিশনাল এসপি এবং ইন্সপেক্টর। এবং সর্বশেষ জানাবো, 5ই মে শাপলা চত্বরে শেখ হাসিনার নির্দেশে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল, পদত্যাগ করে হাসিনা পালানোর পর বের হলো আসল তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদন। দর্শক, এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। মানবতার মুখোশ পরে যুক্তরাজ্যের রাজনীতি করে যাচ্ছেন শেখ হাসিনার স্নেহধন টিউলিপ সিদ্দিক। অথচ তার একটি ফোন কলেই যথেষ্ট হতে পারত বাংলাদেশের গুম হয়ে যাওয়া এক ব্যক্তির মুক্তির জন্য সুযোগ থাকার পরেও সেই চেষ্টা তিনি করেননি। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপরে 8 বছর গুম থাকার পরে বহুল আলোচিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন 40 বছর বয়স্ক কাশেম। আহমেদ বিন কাশেমের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, মামলাও ছিল না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাবাকে আইনি সহায়তা দেওয়া ছাড়া তাকে গুম করার দৃশ্যমান আর কোনো কারণ ছিল না। বন্দি দশা থেকে মুক্তি পেয়ে এই বিন কাশেম আয়নাঘরের অভিজ্ঞতা জানিয়েছেন। পরিবার তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সে কথাও জানিয়েছেন। সেই সূত্র ধরে উঠে এসেছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের দুর্নীতির প্রসঙ্গ। গুম হয়ে যাওয়া কাশেম উদ্ধারের এ সময় তার পরিবার যোগাযোগ করেছিল যুক্তরাজ্যের রাজনীতিতে প্রভাবশালী টিউলিপ সিদ্দিকের সাথে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে, টিউলিপ সিদ্দিকের জোরপূর্বক গুমের বিষয়ে অবহিত হওয়ার পরেও আদর্শিক কারণে যুক্তরাজ্যের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস সদস্য আহমেদ বিন কাশেমকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি। তার আইনজীবীরা বলেন, টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত কানেকশন ব্যবহার করে তাকে বন্দিদশা থেকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। মানবাধিকার ইস্যুতে সবসময় সরব দেখা গেলেও খালা শেখ হাসিনা সরকারের গুম খুনের ব্যাপারে তিনি বরাবরই ছিলেন নির্সব। অথচ 2015 সালে হামস্টেড এমপি নির্বাচিত হওয়ার পরেই সাংবাদিকদের তিনি বলেছেন, শেখ হাসিনার কাছ থেকেই রাজনীতি ও সামাজিক ন্যায়বিচার শিখেছেন। আহমেদ বিন কাশেমকে আইনিভাবে সহায়তা না করতে পারলেও রাজনৈতিকভাবে সহায়তার নাম করায় ব্রিটেনের সমালোচনার মুখে পড়েছেন তিনি। একই সময়ে শেখ হাসিনার রাজনৈতিক সহযোগে এক ব্যবসায়িক মালিকানাধীন 2 মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেই তথ্য গোপন করা নিয়ে এখনও তোপের মুখে টিউলিপ সিদ্দিক। ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার বোন শেখ রেহানার মুখোশ উন্মোচন, ডিবি হারুন নানক, পুলিশের আইজিপি এসব রাঘব বলদের পর এবার ফাঁস হল শেখ রেহানার কুকর্ম। গণরসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেকেই এমপি মন্ত্রী নিজ এলাকায় রীতিমতো হরিলুট চালিয়েছেন। হামলা, মামলা আর দুর্নীতিতে একচ্ছত্র আধিপত্য দেখে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। তাদের অন্যতম একজন সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী 2 আসনের এমপি জল্লুল হাকিম। একসময় টাকা ধার করে নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হওয়া এই লোকটি পালিয়ে যাওয়ার আগেই গড়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ। 1996 সালে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার কাছে মাত্র 50,000 টাকা ধার করে নমিনেশন কিনেছিলেন জিল্লুল হাকিম। এরপর একাধিকবার এমপি নির্বাচিত হলেও মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় কখনোই তার নাম ছিল না। এ ব্যাপারে আওয়ামী লীগের অভ্যন্তরেও কখনো কখনো আলোচনা হয়নি, তারপরেও তিনি মন্ত্রী হয়েছেন। অবশ্যই এর পেছনে আছে বিশাল অঙ্কের টাকা লেনদেনের ঘটনা। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদে একতরফা নির্বাচনে জয়ী হওয়ার পর চলতি বছরের শুরুতে মন্ত্রী হতে তোড়জোড় শুরু করেন জিল্লুল হাকিম। এরপর 200 কোটি টাকার বিনিময়ে মন্ত্রিত্ব কিনে নেন তিনি। এ ব্যাপারে তাকে সহায়তা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকী। তারিক সিদ্দিকের মাধ্যমে মন্ত্রিত্ব কেনার এই টাকা লেনদেন হলেও এতে মূল ভূমিকা রাখেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। সম্পর্কে শেখ রেহানার দেবর হন তারিক সিদ্দিক।
সেই সূত্রে রেহানাকে ধরেই শেখ হাসিনার কাছ থেকে জিল্লুল হাকিম এর জন্য মন্ত্রিত্ব বানিয়ে নেন তারিক সিদ্দিক। এভাবে টাকায় কেনা মন্ত্রিত্বের চেয়ারে বসে ক্ষমতার ভয়াবহ অপব্যবহার শুরু করেন জিল্লুল হাকিম। খুন, নির্যাতন, দখলবাজি, অর্থপাচার এমন কোনো অপরাধ নেই যা করেননি জিল্লুল হাকিম। মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে নিজ দলের নেতাকর্মীদের শুধু বিপক্ষে অবস্থান নেননি, তাদের উপর চালিয়েছেন নির্যাতনের স্টিম রোলার। গত এক যুগে আওয়ামী লীগের প্রায় ৪০ জন নেতাকর্মী খুন হয়েছেন জিল্লুল হাকিমের ক্যাডার বাহিনীর হাতে। ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম ৪ বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত ৩২,০০০ পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় ৮,০০০ পুলিশ সদস্য। কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই শুধু মাত্র দলীয় নির্বাচনে বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষের দমন পীড়নের সব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পুরুষ ও নারী এবং এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম ৪ বছরে পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে ১০,০০০ পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জে কোটা অনুযায়ী ৮০০ লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকেই নিয়োগ দেওয়া হয় ৮,০০০ এবং ২,০০০ নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এইসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জকরণের দিকে ধাবিত করতে থাকে, যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছে। একে একে এবার দেখে নেওয়া যাক আইনশৃঙ্খলা রক্ষার নাম করে গতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপনে পুলিশদের সম্পর্কে যারা তাদের গদি রক্ষার জন্য মরিয়া। এমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জকরণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ঠিকানা জালিয়াতি করে ১,০০০ কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম আলোতে এক যুগ আগে প্রকাশিত। জানা যায় ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান ২৫৮ জন। এদের মধ্যে ২০০ জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকায়। বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছিলেন। হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা, অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন। হাবিবের পরের তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ। তিনিও গোপালগঞ্জের বাসিন্দা। এই বেনজির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তার অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন। তার মধ্যে অন্যতম ছিল ৫ মে হেফাজতে ইসলামের ওপর শাপলা চত্বরে গণহত্যা। এর তালিকায় তৃতীয় ব্যক্তি হল র্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুরশিদ হোসেন। প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন, যতই সমস্যা আসুক ভয় পাই না। সম্প্রতি নিজের স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ মৃত্যুর জন্য সরাসরি খুরশেদ হোসেনকে দায়ী করছেন। যারা খেলছেন তাদের স্ত্রীদের ছোট ভাইকে ভিসা নীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছোট যারা আছেন তাদের ছোট ছেলে কেউ কানাডা থেকে ফেরত পাঠানো হয়। এ নিয়ে বাসায় সৃষ্ট পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে। এই তালিকায় চতুর্থ ব্যক্তি আইজিপি মনিরুল ইসলাম। এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হোলি আর্টিজানে জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মনস্তর কারিগর। ইতিমধ্যেই হোলি